পরিস্থিতি সম্পূর্ণ বেগতিক এবং আক্ষরিক অর্থেই লেজে গবরে। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের নড়বড়ে অর্থনীতিতে ধাক্কা দিয়ে যেন আরও গভীর এক অন্ধকূপে ফেলে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। রাজস্ব ও ব্যাংকিং খাতে বারবার তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় এবং দৃশ্যমান কোনো সংস্কার না করায় আইএমএফ তাদের পূর্বতন লোন স্কিমের নতুন কিস্তি সরবরাহে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে তারা কোনো নতুন লোন দেবে না বাংলাদেশ সরকারকে, বিএনপি সরকারকে। এই মুহূর্তে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 14 সদস্যের একটি হাই প্রোফাইল প্রতিনিধি দল ওয়াশিংটনে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন সভায় অবস্থান করছেন। তাদের এই মেগা সফরের মূল উদ্দেশ্যই ছিল আইএমএফের পুরনো লোনের নতুন কিস্তির ছাড়পত্র আদায় করা এবং দেশের চরম ডলার সংকট মেটাতে সম্ভাব্য নতুন ঋণের জন্য দেন দরবার করা। কিন্তু অত্যন্ত রূঢ় বাস্তবতা হলো আইএমএফ বাংলাদেশের এই প্রতিনিধি দলকে কার্যত খালি হাতে ফিরিয়ে দিয়েছে। নতুন ঋণ যে আইএমএফ একেবারেই দেবে না তা নয়, কিন্তু বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে সহসাই তারা কোনো ফান্ড ছাড় করছে না। আইএমএফ কেন হঠাৎ করে এতটা কঠোর অবস্থানে গেল? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু আত্মঘাতী এবং বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে। আইএমএফ স্পষ্টভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়ার চরম সমালোচনা করেছে। একটু লজিক দিয়ে চিন্তা করুন, দেশের ব্যাংকিং খাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে চিহ্নিত কিছু লুটেরা গোষ্ঠী। ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, আর এখন সেই ব্যাংকগুলোর সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার ব্যবহার করছে রাষ্ট্রীয় কোষাগার বা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। অর্থাৎ লুটেরাদের চুরি করার টাকার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ঘাড়ে, আপনার আমার ঘাড়ে। আইএমএফ এই বিষয়টাকে কঠোরভাবে ধরেছে। তারা খতিয়ে দেখছে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসলে কাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর এই খতিয়ে দেখার পর আইএমএফের বিরক্তির মাত্রা যে চরমে পৌঁছেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আইএমএফকে ক্ষুব্ধ করেছে তা হলো আগের ব্যাংক অধ্যাদেশ বাতিল করে দেশের অর্থনীতির অন্যতম শীর্ষ লুটেরা এস আলম গ্রুপকে পুনরায় 5টি ব্যাংক ফেরত দেওয়ার অবিশ্বাস্য প্রক্রিয়া। গত সরকারের আমলে এই এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংক গিলে খেয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল এই লুটেরাদের বিচার হবে এবং ব্যাংকগুলো রাহুমুক্ত হবে, কিন্তু বর্তমান সরকার উল্টো আগের অধ্যাদেশ বাতিল করে সেই এস আলমকেই ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়ার পায়তারা করছে। সাথে ইসলামী ব্যাংকে সাম্প্রতিক যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে দক্ষ এমডিকে সরিয়ে দলীয়করণ করা হচ্ছে, সেটিও আইএমএফ তাদের নজরে এনেছে। একটি দেশের ব্যাংকিং খাত কতটা দুর্নীতিগ্রস্ত হলে আন্তর্জাতিক সংস্থা এভাবে আঙ্গুল তুলে দেখাতে পারে তা সত্যিই ভাবনার বিষয়। আইএমএফের এই কিস্তি আটকে যাওয়াটা এমন একটা সময়ে ঘটল যখন দেশের জ্বালানি নিরাপত্তা পুরোপুরি খাদের কিনারে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে যে রণক্ষেত্র তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বাড়তি দামে এসব পণ্য আমদানিতে আগামী মাত্র 4 মাসে বাংলাদেশের প্রয়োজন 300 কোটি মার্কিন ডলার, অর্থাৎ 3 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 35,000 কোটি টাকা। এছাড়া দেশের ভেতরের অর্থনীতি সচল রাখতে শুধু ভর্তুকি দিতেই লাগবে আরও প্রায় 38,000 কোটি টাকা। সরকার ইতিমধ্যে চরম অর্থ সংকটে পড়ে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ করে ফেলেছে মাত্র 2 মাস বয়সের সরকার। এখন যদি আইএমএফ তাদের ঋণের কিস্তি ছাড় না করে তবে বিদেশ থেকে তেল আর দেশে আসবে না। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে স্তব্ধ হয়ে যাবে এবং পুরো দেশ অন্ধকারে তলিয়ে যাবে। এই ভয়াবহ চাপ সামাল দিতে সরকার এখন হন্য হয়ে 300 কোটি ডলার বা প্রায় 35,000 কোটি টাকার
জরুরি ঋণের খোঁজ করছে। গত মার্চ থেকে আগামী জুন পর্যন্ত সময়ের জন্য বাজেট সহায়তা হিসেবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই ঋণ নিতে চায় সরকার। এই ঋণ পাওয়া যাবে কিনা তা আলোচনা করে দেখতে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে একটি জরুরি চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির সঙ্গে মন্ত্রণালয় থেকে একটি অবস্থানপত্র বা পজিশন পেপার পাঠানো হয়েছে। সেখানে জরুরি ঋণ সহায়তার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতির উপর তৈরি হওয়া বহুমুখী চাপগুলো নানা উপাত্ত তথ্য দিয়ে তুলে ধরা হয়েছে। ওই অবস্থানপত্রে বলা হয়েছে এই $3 বিলিয়ন ঋণ মূলত তিনটি প্রধান ক্ষেত্রে ভূমিকা রাখবে। প্রথমত, এই ঋণ বাংলাদেশের তলানিতে নামা বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ধরে রাখতে এবং জ্বালানি, সার ও খাদ্য আমদানি নিরবিচ্ছিন্ন রাখতে সহায়তা করবে। দ্বিতীয়ত, দেশের নির্দিষ্ট কিছু দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক বা সামাজিক নিরাপত্তা সহায়তা দিতে ভূমিকা রাখবে। তৃতীয়ত, দেশে জ্বালানি তেল, গ্যাস, সার ইত্যাদির আন্তর্জাতিক বাজারের কারণে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে তা ঠেকাতে ভর্তুকি হিসেবে এই অর্থ ব্যয় করা যাবে। দেশের যখন এই লেজে গবরে অবস্থা, যখন IMF ঋণ আটকে দিচ্ছে, যখন তেলের অভাবে দেশ অচল হওয়ার উপক্রম, যখন বিদ্যুতের অভাবে সারা দেশে 8 থেকে 10, 15, 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, তখন সরকার সাধারণ মানুষের চোখ অন্যদিকে ফেরাতে মেতে উঠেছে কার্ড বিতরণের লোক দেখানোর রাজনীতিতে। চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড় কার্ড ইত্যাদি নিয়ে পড়ে আছে। এই কার্ডগুলো মূলত সাধারণ মানুষকে একটি মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য রাজনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষের পকেটে টাকা নেই, বাজারে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, ব্যাংকে টাকা রাখলে তা ফেরত পাওয়ার গ্যারান্টি নেই, আর সরকার মানুষকে কার্ড ধরিয়ে দিচ্ছে। অবস্থা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আগামী কিছুদিন পর মানুষের পকেটে শুধু এসব রঙিন কার্ডই থাকবে, কিন্তু সেই কার্ড দিয়ে বাজারে গেলে 1 কেজি চাল বা 1 লিটার তেলও কেনা যাবে না। কারণ কার্ড দিয়ে তো আর আন্তর্জাতিক বাজার থেকে তেল গ্যাস কেনা যায় না, তার জন্য লাগে ডলার। আর সেই ডলারের পাইপলাইন IMF বন্ধ করে দিচ্ছে আমাদের নিজেদেরই লুটেরা তোষণ নীতির কারণে। আজকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের 14 সদস্যের বহর ওয়াশিংটনে বসে যে ব্যর্থতার স্বাদ নিচ্ছেন, তার জন্য দায়ী এই দেশের পচা গলা রাজনৈতিক ও অর্থনৈতিক সিস্টেম। আপনারা লুটেরা এস আলমকে ব্যাংক ফেরত দেবেন, ইসলামী ব্যাংক ধ্বংস করবেন, আর IMF আপনাদের ডলারের বস্তা দেবে, এমনটা ভাবা চরম বোকামি। যদি দ্রুত রাজস্ব খাতের সংস্কার আনা না হয়, ব্যাংকিং খাতকে লুটেরাদের হাত থেকে রক্ষা করা না হয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এক ভয়াবহ অর্থনৈতিক সুনামির মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে লোডশেডিং, মূল্যস্ফীতি এবং বেকারত্ব আমাদের দৈনন্দিন জীবনকে পুরোপুরি স্থবির করে দেবে। সময় ফুরিয়ে আসছে, আর হয়তো খুব শীঘ্রই আমাদের অর্থনীতি তার সবচেয়ে বড় মাসুল গুনতে যাচ্ছে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।